স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহাত। বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদকপ্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী, সে পলিটিক্যাল, আপনার পরিবেশ, এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল। বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহ শুধু লিখেই যাননি, সক্রিয় অংশগ্রহণ ছিল সবখানে, জানান বিএনপি মহাসচিব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এখনই জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুর এক গণজমায়েতে ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে তার নাম জামায়াত ইসলামী। ফ্যাসিবাদ চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা এটিএম আজহারুল ইসলামের উপর রয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রতিবাদ স্বরূপ ২৫শে ফেব্রুয়ারি নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর অনুরোধ করবেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে উপদেষ্টা ফাউজুল কবির বলেছেন, আইএমএফের চাপ থাকা সত্ত্বেও গত ৬ মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। বলেন, গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮ টাকা ৯০ পয়সা, অথচ সরকার কেনে ১২ টাকায়। দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না বলেও জানান তিনি। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না বলে আবারও স্মরণ করিয়ে দেন উপদেষ্টা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনারে ব্যস্ত। বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে ৪২,০০০ কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি, এটা প্রতি হচ্ছে ৩,০০০ কোটি টাকা। তো এই ৩,০০০ কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যেত, শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত, যেখানে এটা প্রয়োজন, আরো বেশি প্রয়োজন। এবং এরপরও এই যে ৬ মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এই মুহূর্তে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব, নতুবা নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলে সুপারিশে জানিয়েছে কমিশন। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর বলে মনে করে কমিশন। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে গ্যারেজ, সমিল, প্রাইভেট কার সহ বেশ কিছু দোকান। সব হারিয়ে নির্বাক
ক্ষতিগ্রস্ত লোকজন। আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কিছু না বলতে পারলেও ফায়ার সার্ভিস বলছে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়েছে। এদিকে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়েছে শখানেক বসতঘর। শুক্রবার রাত রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশের এলাকায় দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গ্যারেজ এবং সমিল সহ কয়েকটি দোকানে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে 20টি গ্যারেজ ও 2টি সমিল। ক্ষতিগ্রস্তরা বলছেন ছুটির দিন থাকায় তারা কেউই নিজ নিজ প্রতিষ্ঠানে ছিলেন না। পুড়ে ছাই হয়েছে তাদের সবকিছু। আমরা এই সময় মালিক সমিতির প্রোগ্রামে ছিলাম। যদি আমাদের প্রোগ্রামে না যাইতাম, আমরা সরজমিনে থাকতাম, আমরা সিলিন্ডার বাস্ট হলো আমাদের গ্যারেজে আমরা থাকতাম, আমরা বাই করার চেষ্টা করতাম। আমার ক্ষতিগ্রস্ত তো 2-2.5 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সঠিক কারণ এখন স্পষ্ট নয় বলছে ফায়ার সার্ভিস। কেমিক্যালের ড্রাম হয়তো বাস্ট হয়েছে, এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি। আর ওটার কারণেই আপনার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। 9টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 2 ঘন্টার মধ্যে। একই রাতে বনানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে গিয়েছে শতাধিক ঘর, দোকান। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। খালি বাচ্চাদের ডালে বাইরেছি, জীবনটা বাঁচাইছি। আমার ঘরের 23,000 টাকা চিন বালিশ নাই। এখানে আনুমানিক 400 ঘরের মতো, 97টা বাড়ি, দোকানপাট সব পুড়িয়ে গেছে, মাল সামানা কেউ কিছু নাই। দুপুর পর্যন্ত কারো সহায়তা না পাওয়ায় নিজেরাই ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে করাইলবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-র 22তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কুড়িলের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তনের আয়োজন করা হয়। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সৈয়মুল্লাহ খান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফয়েজ। সমাবর্তনে বিভিন্ন অনুষদের 2547 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন প্রধান অতিথি। দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন আমাদের সহকর্মী শেখ আশিক। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, অনুশীলনে ক্রিকেটারদের কেমন দেখলেন? নিশ্চয়ই দুই দেশের আবহাওয়াগত খুব একটা পার্থক্য নেই, এটি একটি বাড়তি সুবিধা থাকবে কিনা? হিমাদ্রি যে কথাটা বলছিলেন একেবারে লাস্টে, আবহাওয়াগত পার্থক্যের কথা যদি বলছিলেন, এখানে পার্থক্য আছে। যদি আপনাদের কাছে মনে হতে পারে বাংলাদেশে বসে যে পাকিস্তানে হয়তো একই রকম, অতটাও একই রকম না। পাকিস্তানে মোটামুটি সন্ধ্যা নামতে নামতে যথেষ্ট শীত পড়ে যায় এবং শীতের পোশাক আশাক পরেই ঘুরতে হয় রাস্তায় কিংবা রুমে। তো এখানে মূল যেটা সমস্যা হচ্ছে, একটু চেঞ্জ আছে আবহাওয়াতে। এখন যেমন আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু রোদ হলেও কিন্তু অতটা গরম নেই, ঠান্ডা আছে, কিন্তু রোদের কারণে ঠান্ডাটা লাগছে না। এটাই হচ্ছে মূল পার্থক্যটা। আর বাংলাদেশ দল 1 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে এসেছে পাকিস্তান দুবাই থেকে। তো এখানে কিছুক্ষণ আগে মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশের প্র্যাকটিস টাইম ছিল এখানকার লোকাল টাইম দুপুর 1:30, অর্থাৎ বাংলাদেশের টাইম দুপুর 2:30। তো সেই সময় এসে বাংলাদেশ টাইম মোটামুটি ইউনিসেফের কিছু কার্যক্রম ছিল সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে। এরপরে হচ্ছে বাংলাদেশ টিম ওয়ার্ম আপ করেছে, ওয়ার্ম আপ করে এখন মোটামুটি পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখানকার ইসলামাবাদ ক্রিকেট ক্লাবে। তো মাঠটা মোটামুটি সুন্দর এবং বাংলাদেশ দল মোটামুটি সবকিছু নিজেদের ঝালিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে এখন প্র্যাকটিস শুরু করে দিয়েছে। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচ, এবং এই ম্যাচে বাংলাদেশের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো সেই চ্যালেঞ্জ উতরানোর জন্যই আসলে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে আসলে নামার চেষ্টা করবে। ভারতের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছিলাম যে নাহিদ রানাকে খেলানো হয়নি, এ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। আশা করা যাচ্ছে পরের ম্যাচে নাহিদ রানাকেও পাওয়া যাবে বাংলাদেশ দলে। তো সব মিলে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করছে, এবং অতটাও কঠিন হওয়ার কথা না, কারণ যেহেতু রাওয়ালপিন্ডিতে খেলা কিছুদিন আগেও সেই রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে গেছে। তো সব মিলে আসলে বাংলাদেশ দল প্রস্তুতি সারছে, এবং পাকিস্তানের মাটিতে এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম প্র্যাকটিস সেশন। এই যে প্র্যাকটিস সেশনটা এখন চলছে, এবং এই প্র্যাকটিস সেশন চলবে বিকাল পর্যন্ত, এবং এরপর বিকালে আবার প্র্যাকটিস আছে, বিকাল থেকে বেশ রাত পর্যন্ত প্র্যাকটিস আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তো সব মিলে আসলে যেহেতু বাংলাদেশ দিনের বেলা প্র্যাকটিস করছে, নিউজিল্যান্ড রাতের বেলা প্র্যাকটিস করবে, এবং ডে নাইট ম্যাচ। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। রেদওয়ান।
আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।